ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের সবাইকে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে, যেখানে আপনাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণ জন্মভূমি, দ্বারকাধীশ মন্দির, বিশ্রামঘাট, কংসের কেল্লা এবং স্বামীঘাট, যেখান থেকে বাসুদেবজি শ্রীকৃষ্ণের পিতা শ্রীকৃষ্ণকে জন্মের পরে গোকুলে নিয়ে গেছিলেন যমুনা পার করে, এবং যমুনায় নৌকা ভ্রমণ। তো চলুন এই ভিডিওটি শুরু করি আমি। মর্নিং। সকাল সকাল আমি চলে এসেছি আমার হোটেলের পাশে এখানে চা খেতে আর গরম গরম কচুরি আর খাবার দাবার খেতে, ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গরম গরম লুচি ভাজছে। গতকাল রাতে আমি এই দোকান থেকে মোষের দুধের চা খেয়েছিলাম। ये क्या बन रहा है? छाना छाना तो अच्छा, दूध सिर्फ खाने का दूध है। अरे यहाँ पे चाय उबल रहे हैं। वृंदावन का लस्सी कितने रुपए? एक प्लेट, एक ग्लास 30 रुपए। ये मटके में चाय कितने का आता है? ये मटके में क्या चाय आता है? 50 रुपए। वृंदावन का कचौरी कितने रुपए है? 20 টাকায় দুটো। গরম গরম পুরি, আমরা লুচি কচুরি বলি, আর এদিকে খাস্তা কচুরি। কি ভিড় একবার দেখুন, একবার জাস্ট ভিড়টা দেখুন। আজকে রবিবারে একবার জাস্ট ভিড়টা দেখুন। এই জন্যই বলা হয় যে শনি রবিবারে যদি আপনাদের হোটেল যদি বুক না থাকে তো আপনারা ফেঁসে যাবেন। এখানে হোটেল পাওয়া ভীষণ চাপের হয়ে যাবে। যত হোটেল থাক না কেন, শনি রবিবারে হোটেল পাওয়া ভীষণ চাপের। তো আমরা ছিলাম এই গৌতম ভবন সাবারিয়া গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন হোটেলটা ভীষণ ভালো হোটেল। চলুন ওনার ম্যানেজারের সাথে আমি জিজ্ঞেস করি কত রুম, কত रेट। आप ही है सावरिया गेस्ट हाउस का मालिक? जी। क्या नाम है आपका? जी मेरा नाम गौरव पारस है। गौरव पारस है। यहाँ पे रूम मिलेगा? डबल बेड वाला या ट्रिपल बेड? डबल बेड मिलेगा हमारे यहाँ पे। उसमें गीजर मिलेगा, एसी मिलेगा, टीवी मिलेगा, अच्छा, वाईफाई मिलेगा, और बाकी जो भी सुविधा होती है वो सारा मिलेगा। आरओ वाटर मिलेगा पीने के लिए, बिस्लरी वाटर मिलेगा, कोल्ड ड्रिंक वगैरह, चाय वगैरह रूम के अंदर सर्विस है। मतलब कि सारी कुछ सब कुछ मिल जाएगा, सब कुछ फैसिलिटी है। अच्छा, रूम হচ্ছে 105 রুমের কন্ডিশন ভীষণ ভালো। দেখাচ্ছি চলুন। আপনাদের বসার জন্য দুটো চেয়ার পেয়ে যাবেন, চার্জিং পয়েন্ট একটা, টিভি আছে এখানে রুমে, এই ডবল বেড। এখন পুরো ব্যাগপত্র ভর্তি করে রেখেছি। বেড বেশ বড়, বেডটা বেশ বড় আছে। বেড নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই, এখানে আপনাদের চারজন আরামসে ধরবে। চলুন বাথরুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমে মেন যেটা, শীতকালে আপনাদের অবশ্যই একটা গিজার দরকার। এখানে হচ্ছে সেন্ট্রাল গিজার। গিজারটা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এই গিজারটা অন হয়। এটা একটু ইলেকট্রিক গিজারের থেকে একটু আলাদা, ডিফারেন্ট, ঠিক আছে? এটা নিয়ে কোনো ভয় নেই, আপনাদের কোনো ভয় নেই যে গ্যাসের গিজার আপনাদের কোনো সেফটি ইস্যু না, সেফটির কোনো ইস্যু নেই। আমরা এখানে 3 দিন ছিলাম, সেফটির কোনো ইস্যু নেই। ইনস্ট্যান্ট গরম হয়। সুইচ বোর্ড আছে এখানে, একটা চার্জিং সকেটও আপনি এখানে আবার একটা এক্সট্রা পেয়ে যাবেন। তো বাথরুম অ্যাভারেজ। তো রুমটা আপনাদেরকে দেখালাম, দেখতেই পেলেন রুমটা কেমন ছিল। রুমের ভাড়া হচ্ছে নন এসিতে 800 টাকা আর এসিতে হচ্ছে 1200 টাকা। এটা ভাইয়ের কার্ড, হ্যাঁ, আপনারা कार्डটা देखे इनके कॉल कर लेना। अगर मथुरा से कोई लोग आते हैं तो क्या बोलना पड़ेगा? मथुरा से अगर ऑटो वाले को आपको बोलना है तो गौतम पाड़ा त्राया बोलना है। अच्छा, किशोरपुरा सावरिया गेस्ट हाउस, अच्छा, बाजार के पास में। তো আপনারা দেখতে পারলেন আমি এই গেস্ট হাউসে আমরা ছিলাম, সেই গেস্ট হাউসের ম্যানেজারের সাথে আমরা কথা বললাম। উইদাউট কোনো প্রমোশন, আমার সাথে কোনো রকম ডিল হয়নি, কোনো কিছু হয়নি। আমরা ছিলাম জাস্ট ফ্র্যাঙ্কলি। বাঙালিরা এইখানে যখন আসে তখন হোটেল খুঁজে পায় না, কোথায় থাকতে হয়, তার জন্য বাঙালিদের মোটামুটি ধরুন 4-5 ঘন্টা নষ্ট হতেই পারে। সোজা আপনারা মথুরায় আসবেন। মথুরা থেকে আপনারা প্রাইভেট ভেহিকেল, অটো রিক্সা, যে কোনো কিছু, বাস, যে কোনো কিছু ধরে
সোজা বৃন্দাবনে আসবেন। গৌতম পাড়া বললেই হবে, গৌতম পাড়া যদি চৌরাস্তা বলেন, ঠিক চৌরাস্তার সামনে দেখিয়ে দিচ্ছে আপনাদের চৌরাস্তা। এই হচ্ছে গৌতম পাড়ার চৌরাস্তা। এই যে এত বড় ল্যাম্পপোস্ট, এই 3 মাথার মোড়। এই যে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর বাদিক দিয়ে যে গলিটা, সেই গলি দিয়েই বাঁকে বিহারী মন্দির। অর্থাৎ এই যে হোটেলটা, এই হোটেলটা একদম প্রপার লোকেশনে আমরা পেয়েছিলাম। গুগল থেকেই সার্চ করেছিলাম গৌতম পাড়া তিরাহা। আশা করি বৃন্দাবন আসলে আপনাদের হোটেলের কোনো সমস্যা হবে না। এছাড়াও আমি কয়েকটা হোটেলের আরও ফোন নাম্বার এবং তাদের লোকেশান, এর আশেপাশে যে কটা হোটেল আছে, আমি কয়েকটা হোটেল আরও ফোন নাম্বার আর তাদের নাম আমি ডেসক্রিপশন বক্স আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ছবি। আপনারা যাচিয়ে নেবেন, যদি কোনো হোটেলে কম বেশি হয় আপনারা দেখে নিতে পারেন। আপনাদের এখানেই আসতে এমন কোনো মানে নেই। বৃন্দাবনকে টাটা দিয়ে এবার আমরা চললাম মথুরার উদ্দেশ্যে। এবার মথুরার সাইডে যত সাইট সিন, যত ভালো ভালো জায়গা আছে, সেগুলো আপনাদেরকে একটু পরেই দেখাবো। তাই আমরা এবার যাচ্ছি মথুরার উদ্দেশ্যে। আমরা সকালবেলা 10টার সময় চেক আউট করলাম বৃন্দাবনের হোটেল থেকে, আর এবার আমরা টোটোয় করে যাচ্ছি। পার হেড বৃন্দাবন থেকে মথুরা 30 টাকা করে আমাদের পড়ছে। আর এবার আমরা মথুরাতে একটি হোটেল নিয়েছি স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বেই। সেই হোটেলে আগে আমরা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করব, আর তারপর আমরা বেরিয়ে পড়ব যমুনার ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমরা নৌকা ভ্রমণ করব এবং মথুরায় কৃষ্ণ জন্মভূমি এবং দ্বারকাধীশ টেম্পল আপনাদেরকে দেখাবো। আর সমস্ত কিছু এই ভিডিওতেই দেখাতে চলেছি। আর রাস্তাতেই আমাদের সামনে পড়লো বিড়লা মন্দির, যেটি আপনি বৃন্দাবনেই সাইট সিন যখন আপনি করবেন তার মধ্যে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবার আমরা যাচ্ছি মথুরার উদ্দেশ্যে। আমরা এবার চলে এসেছি মথুরা স্টেশনের কাছে। দেখতেই পাচ্ছেন পাশ থেকে ট্রেন যাচ্ছে। এটা হলো মথুরার বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা সহজেই দিল্লি বা ভোপাল বা আগ্রা এইসব জায়গার বাস আরামসে এখান থেকে পেয়ে যাবেন। এখানে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী চিত্রের মাধ্যমে দেওয়ালে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনের দুজন আমার কাকিমা সম্পর্কে হয়, এনারাও আমাদের সাথে বেড়াতে গিয়েছে। হোটেলে মালপত্র রেখে আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে। আমরা এখানে লাঞ্চ করলাম শাহী পনির, সাথে রুটি অ্যান্ড সবজি, আর সাথে রাইস। এখানে রুটি ভাত মিশিয়ে আপনারা পাবেন। আর এখানে সমস্ত কিছু মথুরা অ্যান্ড বৃন্দাবনে নিরামিষাশী, তাই এটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু আমিষ একটুও পাবেন না। আমরা যাচ্ছি যমুনা ঘাটের দিকে, যেখানে আমরা গিয়ে আগে নৌকা ভ্রমণ করব। সেখান থেকে কংসের কেল্লা এবং দ্বারকাধীশ মন্দির, বিশ্রাম ঘাট এবং কৃষ্ণ জন্মভূমি সমস্ত কিছু দেখাবো। আমরা এখন টোটো ধরেছি আমাদের হোটেল থেকে। এখান থেকে যমুনা ঘাট 10 থেকে 15 মিনিট লাগবে টোটোতে। ভাড়া প্রত্যেকের পার হেড 20 টাকা করে নিল। মেন রাস্তা ছেড়ে আমাদের টোটো যমুনা ঘাটের দিকে এগিয়ে চললো এবং দেখা গেল যে রাস্তা আরো সরু হয়ে আসছে এবং দু সাইডে পুরনো কারুকার্যে ভরা বাড়িঘর তো দেখে মনে হলো যে কত শতাব্দী পুরনো এই রাস্তা। এবং সামনেই আমাদের যমুনা ঘাট। এখানে বাদরের থেকে সাবধান। ভিডিও করার আগে একবার চারিদিক দেখে নেবেন যেন বাদরে আপনার ফোন না নিয়ে যায়। আমি নিজেও ভিডিও করতে করতে সাবধান হচ্ছে আর দেখছি চারিদিকে বাদর আছে কিনা। এবার আমি যাচ্ছি এখন নৌকা ভ্রমণ করতে কংসের কেল্লা। নৌকায় ভ্রমণের সাথে সাথে আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক। এই ঘাটের নাম বাঙালি ঘাট। ঘাটটির নাম একজন বাঙালি জমিদারের স্মৃতিতে এই ঘাটের নাম করা হয়েছে। আর যে মাঝি ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে যারা এই নৌকায় ঘোরাবে, তার সমস্ত ডিটেলস এই নৌকা ভ্রমণের পরেই থাকছে। সামনে কত সারি সারি নৌকা বাঁধা রয়েছে এই ঘাটে। এবার আমরা নৌকা ভ্রমণ করব। আর এই ঘাট থেকে প্রচুর হিন্দি সিনেমার শুটিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। ড্রিম গার্ল, এছাড়া লুকাছুপি, কত কত সিন দেখতে পাচ্ছেন। এই সমস্ত সিনেমার শুটিং এই যমুনা ঘাট থেকেই করা হয়। আর এই পাশে যে রেল ব্রিজটা, সেটাও এই সিনেমার মধ্যেই দেখানো হয়েছে। আর এই ব্রিজ থেকেই আমাদের ট্রেন মথুরাতে এসেছিল। যারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখুন, ওটাতে ডিটেলস দেওয়া আছে। ঘাটটার চারিদিক দেখুন, পার বাঁধানো, কি সুন্দর আর কত পুরনো এই ঘাট। আর এই গাছপালা অসাধারণ লাগছে জাস্ট ভিউটা। আর এবার চলুন নৌকা ভ্রমণ করি। বন্ধুরা, আমরা এবার নৌকায় উঠে পড়েছি। নৌকা যেতে যেতে আমরা সবাই একটু নিজেদের মধ্যে হাসি ঠাট্টা রসিকতা করতে লাগলাম। আর আমার বাপি একটি গান গেয়ে সবাইকে মনোরঞ্জন করতে লাগলো। আমরা সবাই যাচ্ছি গোকুল দর্শনে, ও নাইয়া রে পাল তুলে দে নাইয়া রে।
এবং মাঝিদের সাথে কথা হয়েছে যে ঘাট থেকে আমরা এখন উঠলাম এই ঘাটেই আমাদেরকে কংসের কেল্লা এবং দ্বারকাধীশ মন্দির আর তার সাথে বিশ্রাম ঘাট সমস্ত কিছু যতক্ষণ পারি আমরা দর্শন করব। টাইমের কোনো লিমিট নেই, অসুবিধে নেই, দর্শন করে এসে আমাদেরকে এই ঘাটে নামিয়ে দেবে। যমুনার তীরে কত পুরনো বাড়ি দাঁড়িয়ে রয়েছে, কত শত বছর পুরনো বাড়ি এখানে দেখা যাচ্ছে। আর দেখুন লাইন দিয়ে কত সুন্দর রঙিন রঙিন নৌকা কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই নৌকাগুলিকে পারে। এবার আমরা যাচ্ছি শ্রী যমুনা মাতার মধ্য দিয়ে নৌকা বিহার করতে করতে বিশ্রাম ঘাটের দিকে এবং দ্বারকাধীশ মন্দিরের দিকে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, আর ভিডিওটা দেখুন আমার সাথে নৌকায়। এখানে রাত্রিবেলা প্রদীপ জ্বালায়, সাজাচ্ছে, দেখুন প্রদীপ দিয়ে এখানে সাজানো হচ্ছে। এখানে রাত্রিবেলা কিছুক্ষণ পরেই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখন প্রদীপ জ্বালানো হবে এখানে। ধাক্কা না লাগে, না ধাক্কা লাগেনি। আর এই সাইডে কারোর বার্থডে পার্টি হবে, তার জন্য নৌকায় বার্থডে পার্টি হবে। দেখুন কি দারুণ সাজিয়েছে, হ্যাপি বার্থডে বালা নৌকা, খুব সুন্দর লাগছে। এটাই হলো আমাদের সেই প্রিয় বিশ্রাম ঘাট। কংসকে মেরে শ্রীকৃষ্ণ এখানেই বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটের নাম হলো বিশ্রাম ঘাট। বিশ্রামঘাট মন্দিরে আমরা এক্ষুনি যাব না, সবার প্রথমেই যাব আমরা দ্বারকাধীশ মন্দিরে, তারপরে ফেরার পথে আমরা কংসের কেল্লা দেখে আসব বিশ্রাম ঘাটে। জয় যমুনা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয়। দুয়াতে দুটি দ্বারের মাধ্যমে নৌকা টেনে নিয়ে যাচ্ছে যমুনার বুকে আমাদেরকে, আমাদের বয়সী এক মাঝি ভাই। বিকালের পরন্ত রোদে সোনাময় আকাশে কি সুন্দর লাগছে, শ্রীগাল এক ঝাঁক শাড়ি বয়ে এই যমুনার উপর দিয়ে উড়ে যাচ্ছে, যা প্রকৃতির শোভা আরো বাড়িয়ে তুলেছে। যমুনার বুকে আমরা ধীরে ধীরে নৌকা ভ্রমণ করতে করতে এগিয়ে চলেছি দ্বারকাধীশ মন্দিরের দিকে। আর এই দু সাইডে কত সুন্দর সুন্দর পুরাতন ভগ্নপ্রায় বাড়িগুলি দাপর যুগের শ্রীকৃষ্ণের লীলা কাহিনী থেকে যেন বর্তমান যুগে তাদের সাক্ষী হয়ে এখানেই দাঁড়িয়ে রয়েছে যমুনার বুকে। চলুন যাওয়া যাক, চলুন যাই এবার আমরা দ্বারকাধীশ টেম্পল দর্শন করার জন্য এগিয়ে যাই। চলুন। নৌকা থেকে নেমে আমরা 1 মিনিটে হাঁটা পথে চলে এলাম রাস্তাতে, আর এবার ধীরে ধীরে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। 1814 সালে শেঠ গোকুলদাস পারিক এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের স্মরণে তিনি নির্মাণ করেন, কারণ শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করে এই স্থানে এসেছিলেন এবং তার স্মৃতিতেই তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে জুতো এবং বেল্ট এবং চামড়া জাতীয় কোনো জিনিস মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, তাই জন্য মন্দিরের আশেপাশে যত দোকান আছে যেখানে তারা রাখে সেখানে আপনাদেরকে জমা করে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে আপনাদের ফোন অ্যালাউ, ফোন নিয়ে আপনারা অবশ্যই ঢুকতে পারবেন, এই মন্দিরে কোনো অসুবিধা নেই। এটি হলো আমাদের সেই প্রিয় রাজাধিরাজ দ্বারকাধীশ টেম্পল। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। বিভিন্ন রঙে সজ্জিত এই মন্দিরের ভিতরের কারুকার্য অসাধারণ, এক মনোরম পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ গড়ে তুলেছে। আর এটি হলো মন্দিরের মূল কক্ষ, যেখানে ভগবান বিরাজ করছেন। এখন আপাতত পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে ভগবানকে। দু সাইডে খুব সুন্দর রেলিং করা, এক সাইডে মহিলারা এবং এক সাইডে পুরুষরা দাঁড়িয়ে ভগবানকে দর্শন করতে পারবেন এই মন্দিরে সুষ্ঠুভাবে। এটি রাজস্থানী শিল্পকলায় পরিপূর্ণ এই মন্দির। আর ইনিই হলেন আমাদের শ্রী রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আমরা এবার নৌকায় উঠে পড়লাম, আর আমরা এবার দেখতে যাচ্ছি কংসের কেল্লা, আর তারপরেই আমরা যাব বিশ্রাম ঘাট দর্শন করতে। এদিকে দেখুন পুরো জলের উপর পুরো সাদা হয়ে গেছে, সাদা। এই দেখুন সন্ধ্যাবেলায় কি দারুণ আকাশ, দূরে সূর্য ডুবছে, এইদিকে পুরো আলোয় আলো, বিকালের গোধূলি বেলা। হলো স্বামী ঘাট, যেই ঘাটে বাসুদেবজি তিনি ছোটবেলায় যখন কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিলেন, তারপরে নদী পার করে এই যমুনা নদী পার করে সোজা ওই দিকে গোকুলে নিয়ে গেছিলেন। যে সাদা রঙের গেটটা দেখা যাচ্ছে, তিনি উঠেছিলেন যমুনা পার করে রাত্রির বেলা। জাস্ট একবার শুধু কল্পনা করুন সেই সময়টা কেমন ছিল, যেই সময় এই ঘাট থেকে
বাসুদেবজি কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণর জন্মভূমি থেকে শ্রীকৃষ্ণকে একটা ঝুড়িতে বসিয়ে সোজা এত বড় যমুনা নদী পার করে ভরা বর্ষাতে, গেটটা যেখানে অবস্থিত এখন দেখতে পাচ্ছেন এই গেটটা, ঠিক এইখানেই তিনি উঠেছিলেন পুরো যমুনা নদী পার করে। ফ্লেমিংও পাখি সব যাচ্ছে। যেন সোনায় ভরে আছে আকাশ, অপূর্ব লাগছে দেখুন, সোনা ভরা আকাশ। এটিই হলো সেই কংসের কেল্লা, যেটি মহাভারত যুগে প্রায় 5 থেকে 6,000 বছর আগে শ্রীকৃষ্ণের মামা কংস নির্মাণ করেছিলেন এবং তার ধ্বংসাবশেষ আজকে আপনারা দেখতে পাচ্ছি, আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি। এই কেল্লাটি বিভিন্ন শাসকেরা 15 থেকে 16 বার অন্তত এই কেল্লাটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। শেষ রাজা আমের সিং এটি নির্মাণ করেছিলেন। এটির ভেতরে আমরা ইচ্ছে করে যাইনি, কারণ এটির ধ্বংসাবশেষ দেখে সময় নষ্ট হতো, সেই জন্যই আমরা এটিকে দেখতে যাইনি। আপনারা চাইলে যেতেই পারেন, কিন্তু আমার মনে হয় যে এটির ভেতরে গিয়ে অকারণে বেশি টাইম নষ্ট করার দরকার নেই। আমরা এবার যাব সোজা বিশ্রামঘাট। এবার দেখুন সন্ধ্যা থেকে কি সুন্দর রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলায় কি সুন্দর যমুনা ভ্রমণ নৌকায় করে। আর এই যমুনার ঘাটের অপূর্ব সৌন্দর্য শুধু নৌকায় ভ্রমণ করেই পাওয়া যেতে পারে। আর যারা আসতে পারছেন না, যারা দেখতে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই আপনারা এই চ্যানেলটি ফলো করুন। আর অবশ্যই এই সুন্দর ভ্রমণ আপনারা বাড়ি বসে আনন্দ করতে পারেন। আপনারা আসুন কি না আসুন, আমি তো আপনাদেরকে বাড়ি বসেই ভ্রমণ করিয়ে দেব। আমরা এখন পৌঁছে গেলাম ফের বিশ্রাম ঘাটে। দেখুন যমুনা আরতি হচ্ছে, কি সুন্দর বিশ্রাম ঘাটে। হ্যাঁ ওই তো আমরা এসে গেছি এখন বিশ্রাম ঘাটে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কংস মামাকে বধ করে এসেছিলেন বলরাম দেবের সাথে, সেই ঘাটটি হলো বিশ্রাম ঘাট। আর সেই বিশ্রাম ঘাটে দেখছেন শত শত নৌকা পাড়ে বাঁধা আছে। আর সন্ধ্যার সময় 7টার সময় সন্ধ্যা আরতি হয় এই বিশ্রাম ঘাটে। আর এই বিশ্রাম ঘাটে আপনারা এখান থেকে প্রদীপ নিতে পারবেন, আর প্রদীপ নিয়ে আপনারা যমুনা মাতার কোলে প্রদীপ ভাসান এবং ভাসিয়ে নিজেদের মনোকামনা আপনাদের এখানে বলুন। ভগবান অবশ্যই আপনার উপর প্রসন্ন হলে আপনাদের মনোকামনা অবশ্যই তিনি পূরণ করে দেবেন। এই হলো সেই বিশ্রাম ঘাট। দেখুন আমার পেছনে এই জায়গাতেই হলো সেই বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটের ভেতরটা আপনাদের দেখিয়ে আনি এবং প্রাচীন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামদেব এবং যমুনা মাতার যে মন্দির, সেটিও আপনাদেরকে দর্শন করিয়ে আনি। এই হলো সেই বিশ্রাম ঘাট, যে বিশ্রাম ঘাটে শ্রীকৃষ্ণ এসেছিলেন তার মামাকে বধ করে, কংস মামাকে বধ করে। এখানে তার স্মৃতিতেই এই মন্দির তৈরি হয়েছে। আপনাদেরকে সেই মন্দির দর্শন করাচ্ছি। দেখুন বিশ্রামঘাটে যমুনা মাতার মন্দির এবং শ্রীকৃষ্ণ বলরাম দেবের মন্দির, এই বিশ্রামঘাটেই আপনাদেরকে করাচ্ছি, দেখতে পাবেন। এটি হলো সেই প্রাচীন মুখ্যমন্ত্রী শ্রী শ্যাম সুন্দর শ্রী যমুনা মহারানী মন্দির। প্রাচীন শ্রী যমুনা মহারানী আরতি ভান্ডার। বিশ্রামঘাট মন্দির দর্শন করে আমরা পুনরায় নৌকায় উঠে পড়লাম। আর এবার আমরা যে ঘাট থেকে উঠেছিলাম সেই বাঙালি ঘাটে আমরা ফিরবো। আর তারপর আমরা দর্শন করতে যাবো যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, যে কারাগারে, সেই শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। আর আপনাদেরকেও দেখাবো। সবাই বলো শ্রীকৃষ্ণ ভগবানের, যমুনা মাতার। এই প্রদীপগুলো কি সুন্দরভাবে দেখুন
জ্বালানো হয়েছে এখানে। আমরা ঘুরে এলাম দ্বারকাধীশ টেম্পেল, তার সাথে কংসের কারাগার আর বিশ্রাম ঘাট। আপনারাও এরমভাবে ঘুরে আসতে পারেন। আমাদের কাছ থেকে এরা প্রতিজন হিসেবে 100 টাকা করে নিল আর 2 ঘন্টার জন্য আমাদেরকে নিয়ে গেল। আরামসে আপনারা ফ্যামিলি নিয়ে এসুন এবং আপনারা এখানে আরামসে ঘুরতে পারেন। দেখুন কত কত বাঁদর। তাই এইখানে খবরদার, মোবাইল খুব সাবধান, मोबाइल चश्मा पड़े क्यों नामबेन ना क्यों उठबेन ना। आपका नाम क्या है भैया? विष्णु भैया। आप सारा बहनों माता को दर्शन करा के लेके आते, द्वारकाधीश, विश्राम घाट, बासुदेव घाट सारा घुमा के लेके आते। अच्छा। पूरा दर्शन मेला करा के लेके आते सब लोग। अच्छा अच्छा, कितने समय तक लेके जाते हो? ये तो आपको 1.5-2 घंटा लगता है पूरा सेवा करने के लिए। अच्छा, माता बहन के लिए तो कितने चार्जेस लेते हो? एक जन का 100 लेते, एक सवारी का 100। ओके, पूरा दर्शन मेला कराने, पूरा दर्शन करके। कौन से घाट पे मिलोगे आप? बोलो। बंगाली घाट, बल्लभ घाट। बंगाली घाट पे? बल्लभ घाट बंगाल। अच्छा, बंगाली घाट। अच्छा, आपसे पैसे लिए ना? हाँ, आपसे लिए तो सबने यही पे अपना यही सेवा है यात्री लोगों का कराने का। ठीक है, जय श्री कृष्ण। और ये भाई हमको लेके गए थे, आपका नाम क्या है? রাজকুমার। এই যে নৌকা ছিল, এই নৌকাটা আমাদেরকে নিয়ে গেছে, দাঁড় টেনে নিয়ে যাচ্ছিলেন। बहुत मेहनत का काम है, हैट्स ऑफ, मेहनत। जरूर जरूर जरूर, ठीक है, अच्छा लगा है आपसे मिलके। नेक्स्ट टाइम जरूर आएंगे। राधे राधे। এবার আমি এসে গেছি কৃষ্ণ জন্মভূমি, অর্থাৎ কৃষ্ণের যে জন্মস্থান কংসের কারাগার, যেখানে কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিলেন, সেই কৃষ্ণ জন্মভূমি দর্শন করতে আমরা এগিয়ে চলেছি সেই রাস্তা ধরে এবং আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ভার্চুয়ালি। চলুন আমার সাথে কৃষ্ণ জন্মভূমি দেখিয়ে আনি আপনাদের সবাইকে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। রাত্রিবেলা দেখতেই পাচ্ছেন মন্দিরকে খুব সুন্দর আলোয় সাজানো হয়েছে। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানকার বিখ্যাত ব্রিজবাসী রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা রাত্রিরে ডিনার কিংবা সকালে যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে ব্রেকফাস্টও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কত সুন্দর সুন্দর ব্যাগ এবং আরও অনেক কিছু আপনারা এখান থেকে কিনতে পারেন। পুরো শ্রীকৃষ্ণের জন্মভূমি লেখা, কি সুন্দর ব্যাগ। এখানে মাঝখানে হচ্ছে পার্কিং, যারা বাইক নিয়ে আসতে চান তারা এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এবং দুধারে সারি সারি দোকান, যেখানে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র আপনারা এখানে এসে কিনতেও পারবেন, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। এদিকে আপনাদের খাবার দোকানের একটাও অভাব হবে না, প্রচুর রেস্টুরেন্ট আর প্রচুর ভালো ভালো খাবার দোকান আছে। আপনারা যে রকমই আপনারা চান, আশা করি এখানে আপনারা সেরকম খাবার দাবার মোটামুটি আপনারা পেয়ে যাবেন, খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবং এরপর আপনারা এগোচ্ছি শ্রীকৃষ্ণ জন্মভূমি দরজার দিকে, অর্থাৎ যেখানে আমরা প্রবেশ করব। এই হচ্ছে গেট, এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ জন্মভূমি, যেখানে শ্রীকৃষ্ণ কংসের যে কারাগার ছিল সেখানে তিনি জন্ম নিয়েছিলেন। এবং আজকে আমি এই শ্রীকৃষ্ণ জন্মভূমির ভেতরে প্রবেশ করব। আপনারা যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, বড় ব্যাগ যদি হয়, তাহলে মন্দিরে ঢোকার যে গেট তার ডান দিকে এইখানে আপনাদেরকে ব্যাগ রাখতে হবে। ব্যাগ প্রতি ব্যাগ 10 টাকা করে রাখতে হবে। আনলিমিটেড টাইমের কোনো অসুবিধা নেই। এবং এই যে মন্দিরের গেট, এই মন্দিরের গেটের ঠিক বাঁদিক বরাবর যে ক্লক রুমটা আছে, ওইখানেই আপনাদের মোবাইল, পার্স এই সমস্ত কিছু রাখতে হবে। ছোট পার্স অবশ্যই, যেসব ছেলেদের পার্স হয় সেগুলো আপনারা নিয়ে ঢুকতে পারেন। আপনাদেরকে এইরকম এই বড় ব্যাগ, মোবাইল, বড় পার্স যেগুলো মহিলারা ইউজ করেন, জুতো সব কিছু খুলে যেতে হবে। জুতো আর মোজা ভেতরেও খুলতে পারবেন, মন্দিরের ভেতরে রাখার জায়গা আছে, সেখান থেকে কোনো চুরির ভয় নেই। এই যে মন্দিরটি আপনারা, নতুন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এর ঠিক পিছনে মুসলিম স্থাপত্য, দিল্লি যখন শাসন করছিলেন ঔরঙ্গজেব বা তার পুরনো আমলে যে কংসের কারাগার, তার কিছু অংশ ভেঙে দিয়েছিলেন। নতুন মন্দিরের ঠিক পিছনেই এটি মসজিদ স্থাপন করেন। ঠিক মসজিদের সামনেই কংসের কারাগার বা আমাদের শ্রীকৃষ্ণ জন্মভূমি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই ধ্বংসাবশেষ সেইটুকু একদম খুব ভালোভাবে আছে ঠিক এই মন্দিরের ঠিক পিছনে, মসজিদের সামনে। মন্দিরের নতুন নতুন স্থাপত্য আছে। এই মন্দিরের ভিতরে বলরাম দেব, সুভদ্রা দেব, জগন্নাথ দেব আছেন, রাধাকৃষ্ণ ঠাকুর আছেন, এই ভিতরে দুর্গা মন্দির আছে। সব রকম মন্দির আপনারা এই মন্দিরের ভিতরে আপনারা দর্শন করতে পারবেন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত
এই শ্রীকৃষ্ণ জন্মভূমি খোলা থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত হচ্ছে শীতকাল, তাই সেই সময় 4টে থেকে হয়ে যায় সেই সময়। ভিতরে যদি আপনাদের ডিটেলস সমেত ঘুরতে হয়, সমস্ত ইনফরমেশান আরও ডিটেলসে আপনাদেরকে বুঝতে হয়, তাহলে আপনারা ভিতর থেকে গাইড নিতে পারেন। গাইড যদি নিতে হয় তাহলে গাইডের চার্জ হচ্ছে 200 টাকা, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই আমি মোবাইল নিয়ে মন্দিরের ভেতরে যেতে পারিনি। আপনাদেরকে বাইরে থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। ঠিক এই নতুন মন্দিরের ঠিক পিছনে যে মসজিদ আছে, সেই মসজিদের সামনেই শ্রীকৃষ্ণ জন্মভূমি বা কংসের যে কারাগারে কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিলেন সেটি অবস্থিত। আপনাদের সেখানে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে যে শ্রীকৃষ্ণ ঠাকুর কোথায় জন্ম নিয়েছিল। আর এই নতুন মন্দিরটি অবশ্যই আপনারা তারপর দর্শন করুন। দর্শন করে তারপরে এই কংসের কারাগার বা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে আপনাদেরকে বাড়ি ফেরত আসতে হবে। এখান থেকে মথুরা জংশন স্টেশন থেকে যদি আপনারা এই কংসের কারাগার বা শ্রীকৃষ্ণ জন্মভূমি আপনারা আসেন, তাহলে আপনাদেরকে পার হেড টোটো গাড়িতে বা ই রিক্সাতে 10 টাকা করে আপনাদের চার্জ লাগবে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর মোবাইল পার্স রাখার জন্য পার হেড 5 টাকা করে লাগবে, এটাও আপনাদের মনে রাখতে হবে। তো এই ছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সম্পর্কে আপনাদের সমস্ত ডিটেলস আমি এই ব্লগটিতে কভার করে দিলাম। আশা করি এরপর আপনাদের আর কোনো রকম প্রবলেম হবে না এইখানে আসার জন্য। সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। তবুও যদি কিছু ডিটেলস বাকি থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ নিচে কমেন্টস করবেন, আর আমি সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে নিন, আর সেখানে আপনারা মেসেজ করুন, আমি সেখানেও রিপ্লাই দিয়ে দেবো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনারা যাতে পেতে পারেন। আর এরকম সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো ভালো ভালো জায়গায় বেড়াতে গিয়ে। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করে ভিডিওটিকে আরও আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই ইনফরমেশনগুলো প্রত্যেকে পেতে থাকে। চলুন ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।